আগুন, মৃত্যু, শোক, চাপানুতরের কথা তো আপনাদের দেখালাম, কিন্তু জীবন্ত পুরো শোকে ভরা নয়, সেখানে তো রঙও আছে। এ ব্যাপারে বিজেপি এখনো কিছু বলেনি, তবে করেছে। কি করেছে? শ্রীরামপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যালয় উদ্বোধন করেন জেলা সভাপতি সুমন ঘোষ, আর তারপরেই শুরু হয় গানের অনুষ্ঠান। পিছনে বিজেপির ফেস্টুন, সামনে গান। এরপর হঠাৎ দেখা গেল সঙ্গীত শিল্পীর হাতে টাকা গুঁজে দিচ্ছেন বিজেপি নেতা। দলের শ্রীরামপুর মণ্ডল ৩-এর সাধারণ সম্পাদক রোহিত হালদার অস্বস্তি রাখতে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষ বলেন, এটা দলের সংস্কৃতি নয়। তিনি বলেছেন এটা দল এই ধরনের জিনিসকে প্রশ্রয় দেয় না। সরকারে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ নিয়েছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিজেপির কালচার তো পাল্টাচ্ছে না, এবং এরা এসব পরোয়া করে না। কালকে না পরশু দেখছিলাম আসানসোলে এক পুলিশ অফিসারকে বিজেপির কর্মী চমকাচ্ছে। দেখুন, নানা রঙের পাশাপাশি নানা মতের সমাহার থাকতেই পারে, কিন্তু ওটা বিজেপির সংস্কৃতি যদি না হয়, তাহলে দলের নেতা সেই কাজটা করলেন কি করে? কারণ তিনি তো সেই দলকে রিপ্রেজেন্ট করেন, আর করেই যখন ফেললেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থাও বা নেওয়া হলো না কেন? ছাড়ুন এসব তেতো কথা, আমি আর বলছি না। এখন শুধুই দৌড়। কিসের দৌড়? রঙিন জলের দৌড়। দেখুন ওরা ছুটছেন, ক্যামেরা দেখে দে দৌড়। বাংলা ঝাড়খণ্ড সীমানার রামপুর চেকপোস্টে বেআইনি তোলাবাজি এবং ঘুষের অভিযোগে গ্রেফতার হওয়া 2 মোটর ভেহিকলসের ইন্সপেক্টরের সঙ্গে আসানসোল আদালতে দেখা করতে এসেছিলেন তাদের সহকর্মীরা। মিডিয়ার ক্যামেরা দেখে দে দৌড়। তারা তো ঘুষ নেননি, তবু দৌড়। এক্ষেত্রে মনে করাবো আপনাদের, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ কথা, দুর্নীতিতে জিরো টলারেন্স। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। তাই দিকে দিকে শুরু হয়ে গিয়েছে দৌড়। আসানসোলের দৌড়, সেটা তো আপনারা দেখেছেন। এবার দেখুন ঝাড়গ্রামের জামবনির দৌড়। এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। সেই ছবিও দেখাবো আপনাদের, পরপর সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে ছক কষে ওই ইঞ্জিনিয়ারকে ধরে দুর্নীতি দমন শাখা। পরিকল্পনা অনুযায়ী ওই ঠিকাদার কেমিক্যাল মাখানো নোট নিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের কোয়ার্টারে যান। তখন ওই ইঞ্জিনিয়ারকে হাতে নাতে পাকড়াও করা হয়। চুন জলে হাত ডোবাতেই টাকার গায়ে লাগানো কেমিক্যাল মিশে জলের রং লাল। দেখুন সেই ছবি। সরকারের রং বদলাতেই জলের রঙও কেমন বদলে যাচ্ছে, আর রং বদলাতেই খেল খতম। খেল খতম হাওড়ার বাট্রা থানার এক এসআইয়ের। পরপর ছবি দেখাচ্ছে আপনাদের। বধূ নির্যাতনের মামলায় অভিযুক্তর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। খবর পেয়ে দুর্নীতি দমন শাখা ফাঁদ পেতে ওই এসআইকে হাতে নাতে ধরে ফেলে। টাকায় লাগানো কেমিক্যাল মাখা হাত জলে ডোবাতেই জলের রং লাল। জলের রং বদল আবারও সেই হাওড়াতেই, পরপর দুদিন। সে ছবিও দেখাবো। হাওড়া পুলিশ কমিশনারেটের সাঁকরাইল থানার নাজিরগঞ্জ আউটপোস্টের এক কনস্টেবল 50,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে তাকে ধরে ফেলে দুর্নীতি দমন শাখা। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে একদল দুর্নীতিগ্রস্ত মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সাথে আবদ্ধ ছিলেন হঠাৎ করে বিজেপির দিকে ঘেঁষা শুরু করছে, এবং আমাদেরও কিছু কিছু মানুষজন তাদের খপ্পরে পড়ছে। বিজেপিতে তোলাবাজিতে ভরে গেছে, শুধু বিধায়ক নয়, নিচু স্তরের কর্মীদের যদি দেখেন, আপনি প্রতিটি থানাতে যাবেন, দেখবেন বিজেপির এই গ্রুপ না হয় ওই গ্রুপ, মানে কত কে কার কাজ করে তোলা তুলবে। একটা সিন্ডিকেট সরকার নতুনভাবে চালু হয়েছে, হাতের বাইরে চলে যাচ্ছে। এখনই যদি বিজেপি নিয়ন্ত্রণ না নিতে পারে, তাহলে 3 মাস 4 মাসে যদি এই অবস্থা হয়,
তাহলে 5 বছর অবধি কি হবে বলা? প্রশ্ন হচ্ছে নেতারা সতর্ক করছেন, সব করছেন, পুলিশে দিচ্ছেন না কেন? পুলিশ অ্যারেস্ট করছে না কেন? যতগুলো এই যে বলছেন আমি যত খবর পাচ্ছি 20 জন বিধায়ক, তাহলে পুলিশে দিন। জানতে চাইবো তোলাবাজি বন্ধ হয়েছে হ্যাঁ কি না? বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ, বালির ঘাট বন্ধ। টাকার পিছে হন্যে কেউ, কেউ বা খোঁজে সুখ, ছুটতে ছুটতে ক্লান্ত সবাই, শুকনো সবার মুখ। এখন যাদের কথা বলবো তারা সবাই হন্যে, কিন্তু কিসের জন্যে? না, এদের কেউ টাকার পিছনে ছুটে হন্যে নন, ছুটতে হচ্ছে নিজেদের প্রয়োজনে, গরজে। তাদের কথা শুনলেই বুঝবেন একটা ক্যারেক্টার সার্টিফিকেট জোগাড় করতেও জুতোর শুকতলাক হয়ে যাচ্ছে। পিঙ্কি দাসের বাড়ি শিলিগুড়িতে, বৃহস্পতিবার ব্যাংকের চাকরিতে যোগ দেওয়ার কথা তাঁর। ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সদ্য প্রাক্তন কাউন্সিলরের কাছে তিনি গিয়েছিলেন, তিনি না করে দিয়েছেন, সই করেননি, ক্যারেক্টার সার্টিফিকেটও দেননি, কারণ তার এই অধিকার আর নেই। শিলিগুড়িতে পুরো বোর্ড ভেঙে গিয়েছে, অপশন 2 বড় অফিস, সেখানেও তিনি গিয়েছিলেন। বড় অফিসার তিনি জানিয়ে দেন যে তিনি তো চেনেনই না, কিসের ভিত্তিতে ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন। ফলে বুঝতেই পারছেন একটা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য পিঙ্কি দাসের চাকরিটাই ঝুলে গেল। শিলিগুড়ি 29 নম্বর ওয়ার্ডের উষা গুপ্তা, তিনি তো আবার ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না। ফর্মে কাউন্সিলরের সই দরকার, বোর্ড ভেঙে গেছে, কাউন্সিলর নেই, ফলে তিনিও ঘুরছেন। ভাবুন একবার পরিস্থিতি। আমি এখানে এসেছি, আমার যে শ্বশুরমশাই ছিলেন উনি নাই এখন, ডেথ সার্টিফিকেট বানার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি। তো এটা নিয়ে আবার এখন অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, কিন্তু ওখানে SDO অফিস থেকে একটা ফর্ম দিয়েছে আমাকে, ওখানে লিখেছে কাউন্সিলরের সাইন করে আর 5টা উইটনেস 29 নম্বর ওয়ার্ডেই দিতে জন্য। কাউন্সিলর কি সাইন করছেন না? না, কাউন্সিলর বলছে আমার এখন দায়িত্ব নাই, জুলাই মাসে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এটা করতে পারবো না, আপনি বড় অফিসে যান, ওখানে হবে। সার্টিফিকেট দিতে পারেন স্থানীয় কাউন্সিলর, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড না থাকায় সেই কাউন্সিলর পদে যারা ছিলেন তারা বলছেন এখন তারা আর কাউন্সিলর নন। ফলে কি করণীয় তা বুঝে উঠতে পারছেন না বহু নাগরিক। আমি জানি আমি এখন কাউন্সিলর নই, আমি সরকারি কাজে আমি কিন্তু মানে হাত দিতে পারবো না। ঠিক যখন সরকার তার 100 দিন সেলিব্রেশন করছে, ঠিক তখন শিলিগুড়িতে নাগরিক পরিষেবার নানা প্রশ্নে নাজেহাল শহরবাসী। 100 দিনের মধ্যে একটা রাজ্য সরকারের বিরুদ্ধে এত নেতিবাচক মনোভাব, মানুষ সরব হয়েছেন, এত দ্রুত একটা রাজ্য সরকার জনপ্রিয়তা হারাচ্ছে, এটাও কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কোনোদিন দেখিনি। কারো সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা, প্রয়োজন সামান্য ক্যারেক্টার সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যা স্থানীয় কাউন্সিলরই দিয়ে দিতে পারেন। কিন্তু নির্বাচিত পৌর বোর্ড না থাকায় কাউন্সিলরের কাছে গিয়ে বারবার ফিরতে হচ্ছে বহু নাগরিককে। কাউন্সিলর পাঠিয়ে দিচ্ছেন বড় অফিসে, কিন্তু বড় অফিসার বহু নাগরিককে চিনতেই পারছেন না তারা কোন এলাকার বাসিন্দা। ফলে তারাও কিছু ক্ষেত্রে সার্টিফিকেট না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন নাগরিকদের। বড় অফিসাররা অনেকে চিনেন না, তারা অ্যাফিডেভিট চাচ্ছেন। আমরা ন্যায্য যাতে দাবি, ন্যায্য নাগরিকরা সেটা সার্টিফিকেট পাচ্ছে আমরা চাই, তো অবৈধ লোক তো ঢুকে পড়ছে। ফলে বারবার করে নাগরিকদের ঘুরতে হচ্ছে এক অফিস থেকে অন্য অফিসে। এইভাবে যদি হয় তাহলে মানুষ কিন্তু পরিষেবার বদলে কিন্তু একটা অন্যরকম মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। বড় অফিসারকে বলা হচ্ছে, বড় অফিসার হয়তো নোটশিট করছেন, কিন্তু কোনো কে দেখবেন, দেখভাল করার মতো লোক নেই। মূল দায়িত্ব কিন্তু বিগত বোর্ডকে নিতে হবে, তাদের কারণে তো এরা পালিয়ে গেছে বলে আজকে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা নেই। কিন্তু কাজও তো অনেকটা হচ্ছে। এটা সমস্যা একটা সাধারণ সার্টিফিকেটের জন্য হচ্ছে, সেটা আমরা দেখছি যে মানুষকে আবার পরপর ঘুরতে না হয়। খ্যাতির বিড়ম্বনা আছে, কিন্তু পালা বদলেও যে বিড়ম্বনা বাড়তে পারে কে জানতো? বিড়ম্বনার কি কোনো শেষ আছে বলুন? স্কুল চত্বরে 12 মাস জল, বর্ষার বৃষ্টিতে আরও দুর্ভোগ, নিকাশির ব্যবস্থা জাস্ট নেই। বলা ভালো ছিল, এখন নেই, বেহাল। সেই জল জঙ্গলের মধ্যে স্কুল, ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। দেখুন সেই ছবিটা,
ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। স্কুলের খাতায় 250 জন ছাত্রছাত্রী, নোংরা জল, সেখানে ছপাত করে কি আর রোজ স্কুলে আসা যায়? ফলে পড়ুয়া কম আসে, বিষধর সাপের ভয় রয়েছে, কখন কি পোকামাকড় কামড়ায় ঠিক নেই, পড়ুয়াদের চর্মরোগ হচ্ছে। পালাবদলের পর চুঁচুড়ার বিজেপি বিধায়ক এই স্কুলে ঢু মেরেছিলেন। বিধায়ক সুবীর নাগ তিনি বলে গিয়েছেন এভাবে কোনো স্কুল চলতে পারে না, ওটা পরিবেশটাই অস্বাস্থ্যকর। সত্যি দেখে আমার খুব কষ্ট লাগলো যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে প্রায় শুনলাম 250-র ওপর ছাত্রছাত্রী এই স্কুলে স্ট্রেন্থে আছে। আমার খুব খারাপ লাগলো দেখে যে এই অস্বাস্থ্যকর পরিষেবার কিভাবে একটা স্কুল চলতে পারে। দেখুন এখানে এই জল জমে রয়েছে, এখানে আমার তো মনে হয় ইমিডিয়েট এখানে স্কুল ইন্সপেক্টররা এসে এই জল জমার কোনো ব্যবস্থা নেওয়া উচিত। এখান থেকে ডেঙ্গু হতে পারে। একটা বাচ্চা ছেলের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় আমরা সেটা কিভাবে পূরণ করব? এই অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে জল পাড়িয়ে বাচ্চাগুলোকে আসতে হচ্ছে, ওখানে ভাগাড় তৈরি করে রেখেছে। এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে কি করে স্কুল চলবে? আমার মেয়ে পড়ে 3 ক্লাসে। আর এই যে এত জল পেরিয়ে আসতে হয়, সে কষ্ট জানে তো আসতেই হবে। ওইখান থেকে সাপ মারা আছে সামনের দিকে, আর মানুষ কি করবে বলো? না পড়ালেও তো সমস্যা মানুষের। আর স্কুলের চারিদিকেই জঙ্গল, প্রচুর জঙ্গল, সাপগুলোর বিশাল বিশাল সাপগুলো আছে। এই জলের উপর দিয়ে এরকম জলই থাকে। সাপ খুব সবই আছে, কিন্তু তাতেও পাঠাই, তাতেও আনি, কি করবো? কিছু করার নেই। এত সাপের উৎপাত, এরা গাছ লাগাতে এসছে পঞ্চায়েত থেকে গাছ লাগাতে এসে গাছ লাগাতে পারছে না। হ্যাঁ, আমাদের স্যারেরা সব সময় রেডি থাকে যে বাচ্চাদের কোনো রকম যাতে ক্ষতি না হয়, সেজন্য হাতে করে সাপও তারা ফেলেন। বিধায়ক আশ্বস্ত করেছেন মন্ত্রিসভায় স্কুলটির দুর্দশার কথা জানাবেন। স্কুল চত্বর ঘুরে ছবিও তুলে নিয়ে গিয়েছেন। স্কুলটি রেলের জমিতে চলে। ডাবল ইঞ্জিনে ব্যান্ডেলের এই নিম্ন বুনিয়াদী স্কুলকে আক্ষরিক অর্থে বিদ্যা মন্দির হয়ে উঠতে পারবে? একটা সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ ছাড়া পড়াশোনা কি আদৌ হতে পারে বলুন? আমাদের লিজ নেওয়া, সরকারের লিজ নেওয়া, রেলের জায়গা হলেও এটা সরকারি দপ্তর থেকে সবকিছু করা হয়। আশায় বাঁচে চাষা, এটাই একটা ব্যাপার যে আমরা তো আশা করে আছি ডবল ইঞ্জিন সরকার এসেছেন যখন আমাদের স্কুলে, নিশ্চয়ই কিছু একটা, এত বড় স্কুল কোথাও নেই। ব্যান্ডেল বিদ্যা মন্দির নিম্ন বুনিয়াদী স্কুল, এই স্কুল একসময় একাধিক ছাত্রছাত্রী ছিল, নামকরা একটি স্কুল ছিল, কিন্তু দিন দিন এই স্কুলের যে ছাত্রছাত্রীর সংখ্যা, পড়ুয়ার সংখ্যা, সেটা কমছে। তার কারণ খাস কলকাতা স্কুল, কারি কারি টাকা দিয়ে সেখানে ছাত্রছাত্রীদের ভর্তি করানো হচ্ছে। সেই খাস কলকাতার সেই স্কুলে পাঠিয়েও বাবা মা কি শান্তিতে রয়েছেন? স্কুলের শৌচালয় পড়ুয়াকে সাপে কামড়াচ্ছে। ভাবা যায় ভাগ্য ভালো সাপটি বিষধর ছিল না, না হলে ক্লাস 3-র ওই ছাত্রীটির কি পরিণতি হতে পারত তা বলার অপেক্ষা রাখে না। আরো আশ্চর্যের কি জানেন, সাপে কামড়ানোর পর ওই ছাত্রীকে, ওই স্কুল পড়ুয়াকে স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে পাঠায়নি, স্কুলের ক্লিনিকে দেখিয়ে বাড়ি পাঠানো হয়েছিল। পরে ওই ছাত্রীটির পরিবার জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে যায়। নামজাদা বেসরকারি স্কুল, তার ইনস্টিটিউশন, এবং সেখানেই সাপের কামড়ে আহত হয়, এক গুরুতর জখম হয় এক পড়ুয়া। এবং তারপর কিন্তু আমরা সেই স্কুলে আসি এবং স্কুলের তরফ থেকে যেটা জানানো হলো যে ইনকোয়ারি কমিটি তৈরি করা হয়েছে এবং সেই ইনকোয়ারি কমিটি তদন্ত করছে এবং তদন্ত করে তারা আগামীকাল রিপোর্ট পেশ করবে, তারপরে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে জানাতে পারবে। তবে এই স্কুলের চারদিকেই রয়েছে জলাশয়, এবং ইস্ট কলকাতা যে জলাশয় তার মধ্যেই এই স্কুলটা রয়েছে, অর্থাৎ সেই অংশের মধ্যে, এবং সেখানেই কিন্তু এই স্কুলের মধ্যে আমরা একদম দাঁড়িয়ে রয়েছি। ওই হচ্ছে হেরিটেজ স্কুল এবং তার ভেতরে শৌচালয় ঘটনা ঘটেছে। এবং যেটা স্কুল কর্তৃপক্ষ জানালেন যে ইনকোয়ারি কমিটি তারা তদন্ত করে রিপোর্ট জমা করবে এবং তারপর তাদের মুখপাত্র এ বিষয়ে জানাতে পারবেন যে কেন, কিভাবে এই ঘটনা ঘটলো। স্কুলের ছাত্রদের যেখানে একটা ইন্টারেস্ট জড়িয়ে আছে, নিরাপত্তা জড়িয়ে আছে, সেখানে কি করে এই ঘটনা ঘটলো সেটা পরবর্তীকালে জানা যাবে। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।